রাত অনেকটা গভীর, চারপাশে নীরবতা নেমে এসেছে। শিশির হিয়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে, এক হাত দিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আর হিয়া নিশ্চিন্তে তার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ শিশির হিয়ার কপালে গভীর একটা চুমু এঁকে ফিসফিস করে বলল, বউ। হিয়া আধো ঘুমের ঘুরে জবাব দিল, তখন নিচে আমাকে কি যেন বলেছিলি? হিয়া চোখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল, কোথায়? ওই যে নিচে। কি বলেছিলি মনে নেই? ও। শিশির মুচকি হাসলো, তারপর দৃঢ়স্বরে আড়ালো, তুই যখন ছুটেছিলি তখন আমাকে কি বলে ডাকতিস? হিয়া হালকা হেসে বলল, কি আবার? শিশির ভাইয়া। চকলেট চাইলে? শিশির ভাইয়া, আমাকে একটা চকলেট দাও। না দিলে? তুমি অনেক পচা শিশির ভাইয়া। কথাটা বলতেই দুজনে একটু হেসে বলল। শিশির আলতো করে হিয়ার গালে হাত রেখে বলল, সেই ছোটবেলার মতো এখন থেকে তুই আমাকে তুমি বলে ডাকবি, কেমন? হিয়া একটু অবাক হলো, সে ভ্রু যুগাল কুঁচকে তাকায়। কেন? আপনি তো ঠিক আছে? একটুও ঠিক নেই। তুমি বলবি মানে বলবি। আচ্ছা, কাল থেকে ডাকবো, এখন ঘুমান। না, আজ থেকে এই ডাকবি, এখন থেকেই ডাক। হিয়া একটু ইতস্ত করে বলল, শিশির ভাইয়া আপনি। সরি, তুমি ঘুমিয়ে পড়ো। এবার হয়েছে? শিশির সাথে সাথে মাথা নাড়ল। নো শিশির ভাইয়া, অনলি শিশির। কি? না না, তুমি বলতে পারবো, কিন্তু নাম বলতে পারবো না। আমি আর ভাইয়া ডাক শুনতে চাই না মিষ্টি। আজ না হয় কাল বাবা হব। এখনও যদি বউয়ের মুখে ভাইয়া শুনি, তাহলে বাচ্চা তো আমাকে মামা বলবে। তখন বাবা হয়েও তেমন ফিলিংস পাবো না। হিয়া খিলখিল করে হেসে উঠল। তাহলে কি বলবো? শিশির একটু ভেবে বলল, ওগো কি গো, শুনছো গো? এইগুলো বলবেন, নামগুলো অনেক কিউট না? আচ্ছা ডাকবো, কিন্তু আপনি কি বলে ডাকবেন? আবার আপনি? আর আমি নতুন করে কি ডাকবো? যা বলি তাই বলো। হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আমার বেলায় আপনি বললে দোষ, আর আপনার বেলায় তুই বললেই কিছু না। শিশির হিয়ার থুতনি তুলে আলতো করে তার ঠোঁটে স্পর্শ করলো, তারপর মুচকি হেসে বলল, আরে পাগলি, তুই বললে আপন লাগে, কিন্তু তুই তো আমাকে তুই করে বলতে পারবি না, তাই তুমি বলবি। আচ্ছা বলতো, যাদের তুই সবচেয়ে বেশি ভালোবাসিস তাদেরকে আপনি বলিস? হ্যাঁ মাথা নাড়ালো, না। আর আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই তুই বলি। এখন যদি তোর ভালো না লাগে তাহলে বদলে ফেলবো। হিয়া দ্রুত বলে উঠলো, না না, আপনার যা ইচ্ছা তাই বলেন। শিশির ভ্রু তুলে তাকালো, আবার আপনি? হিয়া হেসে ফেলল, সরি সরি, এবার থেকে পাক্কা তুমি বলবো, তুমি তুমি তুমি। শিশির মুচকি হেসে হিয়াকে আরও কাছে টেনে নিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে একে অপরের উষ্ণতায় ডুবে গিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। হিয়া কলেজের গেট দিয়ে ভীষণ মুখে বের হলো। বাইরে প্রচণ্ড গরম, রোদের তাপে চারপাশ ঝলসে যাচ্ছে যেন। গেটের কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল শিশির। হিয়াকে দেখেই সে দ্রুত এগিয়ে গেল। কাছে এসে কিছু না বলে হিয়ার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। গাড়িটা তাদের থেকে একটু দূরে রাখা ছিল। কিছুক্ষণ পর তারা গাড়িতে উঠে বসে। হিয়ার কপালে খালে বেয়ে ঘাম ঝরছে। সে ক্লান্ত, যেন শুধু শরীর নয়, মনটাও ভীষণ ভারী হয়ে আছে। শিশির এক হাত বাড়িয়ে গাড়ির এসি অন করলো, আর অন্য হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে খুব যত্ন করে হিয়ার মুখের ঘাম মুছে দিল। তারপর আলতো করে তাকে নিজের বাহুতে টেনে নিল। এক হাতে স্টিয়ারিং ধরে সে গাড়ি চালাতে শুরু করলো। কিছুটা পথ পাড়ি দিতে শিশির হালকা সুরে জিজ্ঞাসা করলো, মিষ্টি তোর মন খারাপ? হিয়া কোনো উত্তর দিল না। সে চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল। তার মুখে এক ধরনের দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শিশির আরেকটু চিন্তিত হয়ে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দিল। তারপর হিয়ার দিকে ফিরে তার গাল দুটো আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, মিষ্টির শরীর খারাপ লাগছে? হিয়া মাথা নেড়ে বলল, উহু। তাহলে এমন মুখ ভার করে আছিস কেন? হিয়া ধীরে ধীরে বলল, তন্নি আজও কলেজে আসেনি। তার কণ্ঠে কষ্ট আর অজানা আশঙ্কা মিশেছিল। শিশির কিছুক্ষণ চুপ রইল, তারপর নরম সুরে বলল, বুঝলাম, কিন্তু তন্নি আসছে না কেন? ফোন দিলে সুইচ অফ বলে, বাসায় গিয়েও দেখেছি তালা দেওয়া। ব্যাপারটা অদ্ভুত লাগছে। হিয়া এবার তার দিকে তাকিয়ে বলল, জানি না, কিন্তু আমার তন্নি এমন না। নিশ্চয়ই ওর সাথে কিছু হয়েছে যা আমাকে বলতে পারছে না। তুমি প্লিজ আমাকে ওদের বাসায় নিয়ে চলো না। আজ 3 দিন হয়ে গেল, হয়তো আজ ফিরে এসেছে। শিশির এক দৃষ্টিতে কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, মন খারাপ করিস না বউ, আমরা এখনই যাচ্ছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর বিশ্বাস। হিয়ার চোখে তখনও দুশ্চিন্তা, তবে সেই সাথে একটু ভরসার আলো ফুটে উঠল। শিশির আবার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। প্রায় 10 মিনিটের মধ্যে শিশির আর হিয়া তন্নিদের বাসার সামনে এসে পৌঁছালো। গাড়ি থামার আগেই হিয়ার অস্থিরতা যেন চরম
পৌঁছে গিয়েছিল। দরজা খোলার সাথে সাথে সে তড়িঘড়ি করে নেমে পড়ল। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বাগানের দিকে। সেখানে তন্ময় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হিয়াকে দেখে সে যেন আঁতকে উঠল। তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, হিয়া তুমি? হিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে বেকুল কণ্ঠে বললে উঠল, ভাইয়া তন্নি কোথায়? 3 দিন ধরে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আপনারা কোথায় ছিলেন? তন্ময় কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে বলল, তুমি জানো না আমরা কোথায় গিয়েছিলাম? হ্যাঁ মাথা নেড়ে না জানালো। তন্ময় অবাক হয়ে বলল, কিন্তু তন্নি তো বলেছিল তোমাকে সব জানিয়েছে, শুধু বলেছে শিশির ভাই নাকি তোমাকে যেতে দেবে না। হিয়ার বুক ধক করে উঠল। অস্থির হয়ে বলল, ভাইয়া প্লিজ পরিষ্কার করে বলুন কি হয়েছে, তন্নি কোথায়? তন্ময় এবার ধীরে ধীরে বলল, বনু আমরা মামা বাড়িতে ছিলাম। আজ বনুর বিয়ে আমার মামাতো ভাইয়ের সাথে। কি? হিয়ার মুখ থেকে যেন চিৎকার বেরিয়ে এলো। সে হতভম্ব হয়ে শিশিরের দিকে তাকালো। চোখে অবিশ্বাস স্পষ্ট। তন্ময় তাদের প্রতিক্রিয়া দেখে বলল, তোমরা এত অবাক হচ্ছ কেন? হিয়া কাঁপা গলায় বলল, কিন্তু ভাইয়া তন্নি তো আমাদের কিছুই বলেনি। আরও অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে? ও তো নয়ন ভাইয়াকে ভালোবাসে। তন্নি এবার সত্যি বিস্মিত হয়ে গেল। হিয়া তোমার কোথাও ভুল হচ্ছে। আমার বোন যদি কাউকে ভালোবাসতো অন্তত আমাকে বলতো। না ভাইয়া, আমার ভুল হচ্ছে না। ও হয়তো কখনো মুখে বলেনি, কিন্তু আমি নিশ্চিত ও নয়ন ভাইয়াকেই ভালোবাসে। হয়তো আঙ্কেলের সম্মানের কথা ভেবে চুপ করে আছে, কিন্তু এই বিয়ে হলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ ভাইয়া কিছু একটা করুন, এই বিয়েটা থামান। তন্ময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এই শেষ মুহূর্তে আমি কি করতে পারি বলো? আর যাকে ও ভালোবাসে সে কোথায়? সে কি আদৌ তন্নিকে বিয়ে করতে চাইবে? তাদের কথোপকথনের মাঝেই শিশির চুপচাপ নিজের ফোন বের করেছিল। পরিস্থিতি সে দেরি না করে নয়নকে ফোন করলো। নয়ন শহরে ফিরে এসেছে সকালে। কাজ শেষ আগে হওয়ায় আর দেরি করেনি। শিশিরের ফোন পেয়ে এক মুহূর্ত দেরি করল না। হন্তদন্ত হয়ে ছুটে তন্নিদের বাসার সামনে। শ্বাস নিতে নিতে সে এসে দাঁড়ালো শিশিরের সামনে। সে কাঁপা কণ্ঠে আওড়ালো, শিশির হঠাৎ দ্রুত আসতে বললি কেন? ভাবিকে দেখে তো ঠিক মনে হচ্ছে। তন্ময়, তোমার বোন ঠিক আছে তো? তন্ময় এতক্ষণে বুঝতে পারলো তার বোনের মানুষটা এই নয়ন। লোকটার সাথে খারাপ মানাবে না তন্নির সঙ্গে, কিন্তু এতক্ষণে বলতে দেরি হয়ে গেছে। এখন কিভাবে সব সামলাবে? এই চিন্তায় তন্ময় সাথে সাথে নিজের বাবাকে ফোন করলো, কিন্তু ফোন ধরছে না, এমনকি মাও ধরছে না। তন্ময় শিশিরের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, ভাইয়া কেউ ফোন ধরছে না। শিশির শান্ত কণ্ঠে আওড়ালো, গাড়িতে উঠো নয়ন, চলো। সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে। তন্ময়ের কথা মতো গাড়ি চলছে, কিন্তু নয়ন এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। সে হঠাৎ উদগ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করলো, তন্ময় তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে? তন্ময় গম্ভীর মুখে বলল, ভাইয়া আজ তন্নির বিয়ে। নয়ন স্তব্ধ হয়ে গেল। সে এক প্রকার চিৎকার দিয়ে কম্পিত গলায় বলল, হোয়াট? তন্নির বিয়ে মানে? শিশির কি বলছে তন্ময়? ইয়া পেছনে ঘুরে অসহায় সুরে সব বলল। নয়ন মুহূর্তেই জমে গেল। সে কিভাবে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেবে? শিশিররা প্রায় 2 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তন্ময়দের গ্রামের বাড়িতে পৌঁছালো। গাড়ি থামার আগে নয়ন আর হিয়া অস্থির হয়ে দরজা খুলে দ্রুত ভেতরের দিকে দৌড় দিল। তন্ময় তাদের পিছু নিতেই শিশিরও দ্রুত নেমে এলো। হিয়া যে প্রেগনেন্ট এই মুহূর্তে সে যেন সেটা ভুলেই গেছে, কিন্তু শিশির ভুলেনি। তার বুকের ভেতর অজানা এক ভয় কাজ করে। সে তাড়াতাড়ি গিয়ে হিয়ার বাহু আঁকড়ে ধরল, যেন কোনোভাবে তাকে সামলে রাখতে পারে। বাড়ির সামনে আসতে চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ লাগলো, যেন আনন্দের বদলে সুখ নেমে এসেছে। ভেতরে ঢুকতেই সে অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠল। সবাই একসাথে ঘরে ঢুকতেই দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে লাল শাড়ি পরে ফ্লোরে বসে আছে তন্নি। তার চারপাশে কয়েকজন আত্মীয় বসে নানা কথা বলছে, কিন্তু সেই কথাগুলো নেই কোনো উচ্ছ্বাস, নেই বিয়ের আনন্দ। বরং প্রতিটা কথাই যেন তন্নির বুকের ভেতর আরও ব্যথা বাড়িয়ে দিচ্ছে। তার চোখ বেয়ে টুপটাপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। একটু দূরে মাথা নিচু করে বসে আছে তন্নির বাবা, মা, নানা, মামা। সবার মুখে একরাশ বিষণ্ণতা, অসহায়তা। এই দৃশ্য দেখে হিয়ার বুক কেঁপে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে তন্নির সামনে বসে মৃদু স্বরে ডাক দিল, দুস্থ। চেনা কণ্ঠস্বর শুনে তন্নি মাথা তুলে তাকালো। হিয়াকে সামনে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না। হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হিয়াও তাকে শক্ত করে আগলে নিল। তার নিজের চোখেও পানি চলে এসেছে। এদিকে তন্ময় হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে দ্রুত এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো। কণ্ঠে অস্থিরতা মিশে আছে। আবু, কি হচ্ছে এসব? তোমাদের কতবার ফোন করলাম, কেউ ফোন ধরলে না কেন? আর বনু ওখানে বসে কাঁদছিস, আর তোমরা কেউ কিছু বলছো না কেন? আর মিরাত কোথায়? ওর সাথে তো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। হঠাৎ নয়ন এগিয়ে এসে তন্ময়ের কাঁধে হাত রাখলো।
তন্ময় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া আপনি একটু শান্ত হন। বনু যেভাবে কাছে তাতে মনে হচ্ছে বিয়ে হয়নি, তবে কিছু একটা খুব খারাপ হয়ে যায় সেটা বুঝতে পারছি। নয়ন কিছুটা থেমে গেল, বুকের ভেতর ঝড় বইছে, কিন্তু নিজেকে সামলে সে শিশিরের পাশে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখ শুধু তন্নির দিকে। এদিকে তন্ময় আর দেরি না করে বাবার সামনে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে দৃঢ়তা। আব্বু কিছু বলছো না কেন? বনুর কি হয়েছে? তন্নির বাবা ধীরে ধীরে মাথা তুলে কঠিন গলায় বললেন, তোর বোনের বিয়ে ভেঙে গেছে। হোয়াট? তন্ময়ের কণ্ঠ যেন কেঁপে উঠল। তিনি আবার বললেন, হ্যাঁ, মীরাদের অন্য কোনো মেয়েকে পছন্দ, তাই আমার মেয়েটাকে বিয়ের আসরে বসিয়ে রেখে কয়েক ঘন্টা আগেই পালিয়ে গেছে। কথাটা শেষ হতেই ঘরের ভেতরে এক অদ্ভুত প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল। কেউ স্তব্ধ, কেউ হতবাক, আর কারো কারো মুখে অজান্তেই স্বস্তির ছাপ ফুটে উঠল। তন্ময়ের মুখ দিয়ে অন্য মনস্কভাবে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার বাবার রক্তচক্ষু তার দিকে ছুটে এলো। তন্ময় শুকনো ঢুক গিলে দ্রুত বলল, আব্বু আমি ওইভাবে বলিনি। আসলে কথা শেষ করতে না দিতেই তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বুঝতে পারছি, আর কিছু বলার দরকার নেই। আমার মেয়েটা এখন তোর কাছে অপ্রিয় হয়ে গেছে, তাই ওর কপালে সুখ লেখা থাকবে এটা তুই মানতে পারছিস না। তন্ময় থমকে গেল, তার মুখে কথা আটকে গেল। ঘরের এক পাশে বসে থাকা তনি তখনও কাছে, আর হিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে কেউ কিছু বলছে না, কিন্তু সবার ভেতরে এক অদৃশ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখন কি হবে তন্নির? তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ স্পষ্ট কষ্ট আর অবিশ্বাস। নিজের বাবার মুখে এমন কথা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। তার জীবনে সবচেয়ে প্রিয় মানুষদের একজন তার বোন, আর সেই বোনই নাকি তার কাছে অপ্রিয়। সে ধীরে ধীরে তন্নির দিকে তাকালো, তারপর নরম স্বরে ডাক দিল, বনু। তন্নি চোখ তুলে তাকাতে তন্ময় তাকে কাছে ডেকে নিল, খুব মৃদু গলায় জিজ্ঞাসা করলো, তোর কি সত্যি মনে হয় তুই তোর ভাইয়ের কাছে অপ্রিয়? তন্নি দুহাত দিয়ে চোখের জল মুছে ফেলে, ঠোঁট কাঁপছে, তবু নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমার ভাইয়ার কাছে আমি সবচেয়ে প্রিয়। তুমি কিছু মনে করো না ভাইয়া, আব্বু কষ্ট পেয়েছে তাই এমন বলেছে। তারপর সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু চলো আমরা বাসায় ফিরে যাই। বিয়ে হয়নি বলে আমি একটুও কষ্ট পাইনি। নীরাজ ভাইয়ের মনে হয়েছে আমি তার যোগ্য না। সে বিদেশ থেকে এত ডিগ্রি নিয়ে এসেছে, সে কি আমার মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে নাকি? আর বিয়ে না করলে কি হয়েছে, আমি বিয়ে করব না, আমি অনেক পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাদের সাথেই থাকবো। তারপর হালকা কাঁপা কণ্ঠে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি যদি তোমাদের বাসায় থাকি তুমি রাগ করবে? তন্ময়ের বুকটা হু হু করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে তন্নির মাথায় হাত রাখল, তারপর স্নেহ ভরা কণ্ঠে বলল, ওই বাড়িতে শুধু আমার নয় তোরও, তুই যতদিন ইচ্ছে থাকবি, কেউ কিছু বলার সাহস পাবে না। তারপর হঠাৎই তার কণ্ঠের ভঙ্গি বদলে গেল, চোখে এক অদ্ভুত দৃঢ়তা নেমে এলো। আর তোকে কে বলো তোর বিয়ে হবে না? তোর বিয়ে হবে, আর আজ এখনই হবে। মুহূর্তে চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়লো, সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। তন্নি কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেছে। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তার বাবা কিছুটা এগিয়ে এসে কঠিন কণ্ঠে বলল, তোর মাথা ঠিক আছে? বিয়ে ভেঙে গেছে আর তুই বলছিস আবার বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? কে বিয়ে করবে এখন আমার মেয়েকে? আমি বিয়ে করব তন্নিকে। সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো নয়ন। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো সে। তন্নির বাবা সামনে এসে থামলো, তারপর সম্মান বজায় রেখে কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার মায়ের একমাত্র বৌমা বানাতে চাই, দেবেন আপনার মেয়েকে আমাকে? তন্নির চোখ ছলছল করে উঠল, সে অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা তাকে নিজের করে নেওয়ার জন্য এত দূরে চলে এসেছে। নয়ন এক পলক তন্নির দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নরম গলায় বলল, আমি হয়তো আপনার মেয়েকে রাজরানীর মতো রাখতে পারবো না, কিন্তু এটুকু কথা দিচ্ছি কোনো দুঃখ কোনো কষ্টকে স্পর্শ করতে পারবে না। আমার সবটুকু দিয়ে ওকে আগলে রাখবো, সারা জীবন ভালোবাসবো ওকে। আপনার রাজকন্যাকে দেবেন আমাকে? ঠিক তখনই সামনে এগিয়ে এলেন শিশির, দৃঢ়কণ্ঠে বলল, আঙ্কেল আপনি কি সিদ্ধান্ত নেবেন জানি না, কিন্তু একটা কথা নিশ্চিত, নয়নের কাছে আপনার মেয়ে ভালো থাকবে। আর প্রফেসর মানেই সবাই খারাপ হয় না, পৃথিবীতে ভালো খারাপ মিলেই তো মানুষ। তাছাড়া ওরা দুজন একে অপরকে ভালোবাসে, ওদের জীবনটা ওদের মতো করে শুরু করতে দিন। আপনার মেয়েটা এতটাই অবাধ্য যে আপনার সম্মানের জন্য নিজের ভালোবাসা চাপা দিয়ে বিয়ের আসরে বসেছে। এত কিছু করার পরও কি আপনি ওদের এক হতে দেবেন না? কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো তন্নির বাবার হৃদয়ে। তিনি স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভেসে উঠল নিজের মেয়ের মুখ, যে মেয়েটা তার সম্মানের জন্য নিজের সুখ বিসর্জন দিতে চেয়েছিল। তার বুকটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে তন্নির সামনে গিয়ে দাঁড়ালেন।
গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই কি সত্যি ওই ছেলেটিকে ভালোবাসিস? তনি সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি আবার বললেন, কি হলো, কথা বলছিস না কেন? ঠিক তখনই নয়ন আলতো করে তন্নির হাতটা ধরে ফেলল। একটা আশ্বাসের স্পর্শ। নরম গলায় বলল, মন যা বলে তাই বলো, আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু ভেবে বলো, তোমার পুরো জীবনটা এই সিদ্ধান্তের উপর নির্ভর করেছে। তন্নির চোখে অশ্রু মুছে নিল। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। একবার হিয়ার দিকে তাকালো। হিয়া চোখের ইশারায় তাকে সাহস দিল। তারপর ধীরে ধীরে বাবার দিকে তাকালো। মাথা নিচু করে আস্তে করে বলল, ওনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনার সাথে থাকলে আমার ভালো লাগে, খুব শান্তি লাগে। তখন আর কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে না। মনে হয় ওনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে বারবার শান্ত করে দেয়। উনি হাসলেও আমার ভালো লাগে। আর তনি বাকিটা বলতে পারলো না। তার আগে তার বাবা হঠাৎ করে বলে উঠলেন, তন্ময়, কাজীকে আবার ডাক, এখনই আমার মেয়ের বিয়ে হবে। মুহূর্তে খুশিতে আত্মহারা হয়ে নয়ন হুট করে সবার সামনে তনিকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনের ছিল স্বস্তি, ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার তৃপ্তি। তনি হকচকিয়ে গেল। পরক্ষণে নয়ন নিজের অবস্থান বুঝতে পেরে তাড়াতাড়ি তন্নিকে ছেড়ে দিল। একটু দূরে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই মুচকি হেসে তাদের দেখছিল। এরপর খুব দ্রুত সব আয়োজন সম্পূর্ণ হলো। কয়েক ঘন্টার মধ্যে তাদের বিয়ে হয়ে গেল। নতুন এক সম্পর্কে বাধা পড়ল দুটি মন। রাত প্রায় 11টা। নয়ন তন্নিকে নিয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ, শুধু রাতের হালকা বাতাস বইছে। তবে নয়নের মুখে কোনো ভয় নেই, কিন্তু তন্নি, সে ভয় একেবারে কুঁকড়ে যাচ্ছে। অজানা এক আশঙ্কা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। সে শক্ত করে নয়নের শার্ট আঁকড়ে ধরল, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। সদর দরজার সামনে এসে নয়ন কলিং বেল চাপ দিল। দরজা খোলার সাথে সাথে একটা উড়ন্ত ঝাঁটা সোজা এসে পড়ল তাদের দিকে। নয়ন আগে আন্দাজ করেছিল। তাড়াতাড়ি তন্নিকে টেনে সরিয়ে নিল। দেখা গেল তার মা দরজায় দাঁড়িয়ে আছেন, চোখ মুখ লাল, রাগে ফুঁসছেন। তিনি গর্জে উঠলেন, গোলামের পুত, সেই কোন দুপুরে বের হইছিস, আর এখন বাসায় আসিস? ফোন করছি, ধরিস না, কোথায় ছিলি তুই? হঠাৎ তার চোখ পড়ে নয়নের পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির দিকে। চোখ কুঁচকে বলেন, আর তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? ওকে টেনে বের কর, যদি কোনো মেয়ে হয় চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা শুনে তন্নি ভয় আরও শক্ত করে নয়নকে আঁকড়ে ধরল। নয়ন শান্তভাবে বলল, রিল্যাক্স আম্মু, এত হাইপার হচ্ছ কেন? আর কার চুল ছিঁড়বে তুমি? ও আমার বউ। কথাটা শুনে নয়নের মা যেন বিস্ফোরিত হলেন। কি বললি? তুই আবার বিয়ে করেছিস? কোন চুন্নিকে এনে হাজির করেছিস? তাড়াতাড়ি ওই মেয়েকে বাড়ি ফিরিয়ে দিয়াই। আমার বৌমা আমি নিজে পছন্দ করে আনবো। আর গোলামের পুত, 2 দিন আগে বললি একজনকে বিয়ে করবি, আর আজকে আরেকজনকে বিয়ে করে আনলি? নয়ন একটু হেসে বলল, আম্মু, আগে দেখো তো তোমার বউটা কে। আমি এই চুন্নিকে দেখব না? আজকালকার মেয়েদের সাহস দেখো, না জেনে শুনে বিয়ে করে চলে আসে। নয়ন তন্নিকে সামনে আনতে চাইল, কিন্তু তন্নি নড়ছে না। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি যাব না, আপনার মা আমাকে মারবে। এ কথা শুনে নয়নের মা আরও রেগে উঠলেন। ওই দেখ, আসতে না আসতেই আমার ছেলেকে আমার থেকে দূরে সরাচ্ছে। অবশেষে নয়ন জোর করে তন্নিকে সামনে নিয়ে এলো। আর তন্নিকে দেখে নয়নের মা থমকে গেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে থাকার পর হঠাৎ তার মুখে বিশাল একটা হাসি ফুটে উঠল। এই মেয়েকে তো আমার বেশি বেশি পছন্দ। ছেলে দিয়ে আমি কি করব? বৌমার জন্য তো ওই গোলামের পুতকে মানুষ করেছি। বলেই তিনি দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরলেন। তার গাল, কপাল, মুখ একের পর এক চুমু খেতে লাগলেন। তন্নি পুরোপুরি হতবাক। এমন আচরণ সে একদমই আশা করেনি। একটু আগেও যিনি ঝাঁটা নিয়ে তেড়ে আসছিলেন, তিনি এখন তাকে আদর করে ভাসিয়ে দিচ্ছেন। তিনি তন্নির হাত ধরে বললেন, চল মা, ভেতরে চল। প্রায় টেনে হিঁচড়ে তাকে ভেতরে নিয়ে গেলেন। পেছনে দাঁড়িয়ে থাকা নয়ন অসহায় মুখে বলল, আম্মু, নিজের ছেলেকে একা রেখে এভাবে চলে গেলে? চুপ কর গোলামের পুত, তোকে দিয়ে আমি কি করব? আমার বৌমা এসেছে, এটাই আমার সুখ। বাসর ঘরে গুটিসুটি হয়ে বসে আছে তন্নি। অবশ্য ঘরটা তেমন করে সাজানো নেই, শুধু নামে বাসর ঘর। তন্নি পুরো রুমে চোখ বুলায়। রুমটার অবস্থা বেহাল। তার ভাইও তো ছেলে, কিন্তু সে এমন অগুছালো নয়। তবে নয়নের রুম দেখে মনে হচ্ছে অনেক দিন হলো গুছানো হয় না। বউ নিজ হাতে রুম গুছাবে বলে সে সব অগোছালো করে রেখেছি। নয়নের কণ্ঠস্বর পেয়ে তন্নি কেঁপে উঠল। হুট করে নয়ন তার সামনে এসে বলল, এসির পাওয়ার বাড়ি দিয়ে গায়ে জড়ানোর শার্ট খুলতে শুরু করলো। তা দেখে তন্নির শুকনো ঢুক গেলে সে কিছুটা পিছিয়ে যেতে নয়ন মুচকি হাসল। রিল্যাক্স বউ, এত অল্পতে ভয় পেলে চলবে নাকি? বাকি কথা রাখলাম, তাই বলে সামান্য শার্ট খুলতেছি বলে এভাবে ভয় পাবে? তন্নি কিছু বলল না। নয়ন আবারও বলে, ওকে ফাইন, এসব রাখো। এবার বলো তো, আমাকে বর হিসেবে পেয়ে কেমন ফিল হচ্ছে তোমার? তন্নি শুধু ডেবডেব করে তাকিয়ে রইল। নয়ন অবাক হলো না, বরং তন্নির কপালে হালকা ঠোঁট ছোঁয়ায়
পর ফিসফিস করে, আজকের জন্য শান্ত আছো, ইটস ওকে, বাট আগামীকাল থেকে আমার সেই তন্নিকেই চাই যে সবসময় হাসি খুশি থাকে, আমার সাথে অযথা ঝগড়া করে। অবশ্য মায়ের দিলেও খুব বেশি প্রবলেম হবে না, বিকজ বউয়ের হাতে মায়ের খাওয়ার সৌভাগ্য সবার হয় না। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল তন্নি। তখন সেই হাসির দিকে তাকে মুচকি হাসলো। ঠিক এভাবে হাসবে কেমন? তন্নি মাথা নাড়ালো। দুজনে কিছু সময় চুপ করে রইল। তারপর হঠাৎ তন্নি বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচমকা নয়ন তার কুলে মাথা রেখে বলতে লাগলো, আমি জানি আপনি কি বলবেন ম্যাডাম। আমি দুদিন আগে কাকে বিয়ে করতে চেয়েছি তাই তো? চলো আজ না হয় সব বলেই দেই। একটা চঞ্চল মেয়ে ছিল যে সব সময় আমার সাথে ঝগড়া করত, কিন্তু তাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। আম্মুকে তার ছবি দেখিয়ে বলছিলাম মেয়েটি কেমন। আম্মু সাথে সাথে উত্তর দিয়েছিল তার ছেলের সাথে বেশ মানাবে মেয়েটাকে, আর তাকেই বউ করে নিয়ে এলাম। তন্নি এবার বুঝতে পারলো সেই মেয়েটাই তন্নি। তন্নি মনে মনে খুব খুশি হলো। নয়ন আবারও বলো, শুনো না বউ, আজ না আমি বড্ড ক্লান্ত, আর আজ কিছু বলতে পারছি না। তবে তুমি চাইলে অন্য কিছু করতে আমার কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। তন্নি বড় বড় চোখ করে তাকালো। তা দেখে নয়ন উঠে বসলে এবং নাক ছিটকে আওড়ালো, ছি শেষমেশ তুমিও পচা হয়ে গেলে। আমি পজিটিভভাবে বললাম, আর তোমার মাথায় এই পচা জিনিস ঘুরে? আমি তো বলতে চেয়েছি আজকে রাতে শহর ঘুরে দেখব। তন্নি লজ্জা পেল। তারপর নয়ন উঠে দাঁড়িয়ে নিজের ক্যাবিনেট থেকে কয়েক সেট থ্রি পিস এনে তার হাতে দিল। তারপর মুচকি হেসে বলে, বিয়ের আগে বউয়ের জন্য টুকটাক কিছু জিনিস কিনে রেখেছি, এখন থেকে যেটা ভালো লাগে পরে আসো। সবাই তো এই রাতটা একইভাবে কাটাই, তবে আমরা তার ব্যতিক্রম হব। আজ পূর্ণিমার রাতে বউকে নিয়ে বাইকের রাইডে যাব। কি বলো বউ? কথা শোনা মাত্র তন্নি খুশিতে গদগদ হয়ে নয়নকে জড়িয়ে ধরল। পরক্ষণেই লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। বয়সের থেকেও মেয়েটার বাচ্চামো বেশি করে, তবে এই বাচ্চামো নয়নের ভীষণ প্রিয়। রাতের জ্যোৎস্না জানালার কাছ গলে রুমের ভেতর ঢুকে চারিদিকে আলোকিত করে তুলেছে। আর হিয়া শিশিরের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে, আর শিশির তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ হিয়া বলে উঠল, শুনছ? শব্দটা কানে আসতেই শিশিরের বুকে অদ্ভুত এক শীতলতা বয়ে গেল। সে ধীরে সরে বলল, বলো বউ, আমায় ভালোবাসো? শিশির মৃদু হেসে বলল, কোনো সন্দেহ আছে তোমার? হিয়ার ভ্রু কুঁচকে তাকালো, তারপর ধীরে বলল, আজ তুমি করে বলছো যে? শিশির হালকা হাসলো, তারপর মৃদু স্বরে আওড়ালো, ইচ্ছে হচ্ছে ভীষণ। কেন, তুমি বলা কি বারণ? হিয়া শিশিরের টি শার্টে নাক ঘষতে ঘষতে বলো, হুম, তোমার যা ইচ্ছে তাই বলো। বুঝলাম, কিন্তু হঠাৎ আমার ভালোবাসার গভীরতা মাপতে এলে কেন? হিয়া দ্বিধায় পড়ে বলল, না মানে আমার একটা জিনিস চাওয়ার ছিল। কি চাই? হিয়া শুকনো ঢুক গিলে মিনমিন করে বলল, রাগ করবে না তো? না বলো। হিয়া সংকুচিত হয়ে বলল, তুমি আবার মামুনিকে আম্মু বলে ডাকো না। মুহূর্তে শিশিরের চোখ লাল হয়ে উঠল। সে কিছু বলার আগে হিয়া কাঁদো কাঁদো মুখে বলল, প্লিজ মানা করো না। আচ্ছা তুমি বলো, যখন আমাদের বেবি ছিল না তখন আমাদের কত কষ্ট হতো। মনে হতো আমাদের মতো দুর্ভাগা মা বাবা আর কেউ নেই। মনে হতো যে আমাদের বেবিটাকে মেরে ফেলেছে, তাকেও যদি আমি মেরে ফেলতে পারতাম। শিশির শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। হিয়া আবার বলল, মামুনিও তো একই করেছে। আচ্ছা তুমি বলো, একটা ছোট্ট প্রাণ যাকে আমরা দেখিনি, ছুঁতেও পারিনি, তবুও তার জন্য বুকটা ছিঁড়ে যেত, তাহলে মামুনি নিজের সন্তানকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছিল। আমি তো তোমাকে বলে মনের কষ্ট হালকা করতে পেরেছি, কিন্তু মামুনি তো সেটাও পারেনি। তার বুক ফাটার চিৎকার কেউ শুনেনি। হিয়া গলা কেঁপে উঠল, জানি মামুনি ভুল করেছে, কিন্তু সেই ভুলের শাস্তি তো সে পেয়েছে, তাই না? পুলিশ, কারাগার, এমনকি নিজের ছেলে তাকে ঘৃণা করেছে। নিজের সন্তানের মুখে মা ডাক না শোনা এটা কতটা কষ্টের সেটা তো শুধু একজন মাই বুঝতে পারে। এই শাস্তিগুলো কি তাকে আঘাত করার জন্য যথেষ্ট নয়? শিশির গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল হিয়ার দিকে। তার চোখে একরাশ বিষময়। এই মেয়েটা এত সহজ, এত কোমল কেন? সে একটু নিচু সরে বলল, তোর মাকে যে মেরে ফেললো তুই তাকেই সাপোর্ট করছিস মিষ্টি। হিয়া মৃদু হেসে উঠল। সেই হাসিতে নেই কোনো রাগ, নেই অভিযোগ, শুধু এক অদ্ভুত শান্তি। মায়ের মৃত্যুর পেছনে মামনির হাত আছে, তাই বলে সেই ভুলটা আঁকড়ে ধরে সারা জীবন কাউকে কষ্ট দিতে চায় না। মা বাবার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তাই পাইনি, কিন্তু তিনি তো
তোমার মা। তুমি কেন নিজের মায়ের সাথে কথা বলবে না? আমার উপর যা করেছে সেটা আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার মায়ের সাথে যা হয়েছে তার জন্য ক্ষমা করতে পারবো কিনা জানি না। তবে আমি তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেব না। তুমি তোমার মাকে মা বলে ডাকবে, বুঝেছো? শিশিরের চোখ ভিজে উঠল। সে কিছু না বলে একের পর এক হিয়ার কপালে চুমু এঁকে দিল। তারপর মুচকি হেসে বলল, আচ্ছা ম্যাডাম, কালকে বলি। হিয়ার সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল, না, আজকেই বলবে। এত রাতের বেলা কি মা ডাকা বারণ? শিশির আর কোনো কথা বলল না। হিয়ার হাত ধরে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দুজনেই নিঃশব্দে হাঁটতে লাগলো শায়লা মির্জার রুমের দিকে। তার পাশে নিস্তব্ধ। রাত প্রায় 2টা। দরজার সামনে গিয়ে তারা থমকে দাঁড়ালো। ভেতরের দৃশ্য দেখে দুজনেই হতবিহ্বল হয়ে গেল। শায়লা মির্জা জায়নামাজে বসে তাহাজ্জুদ নামাজ পড়ছিল, আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি কাঁপা কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন নিজের অতীত ভুলের জন্য, আর বারবার হিয়ার জন্য দোয়া করছেন। এই দৃশ্য দেখে শিশির যেন আকাশ থেকে পড়ল। যে মাকে সে এতদিন শুধু কঠোর নিষ্ঠুর হিসেবে জেনেছে, আর সেই মা ভেঙে পড়া অনুতপ্ত অপরাধবোধে জর্জরিত। হিয়ার চোখও ছলছল করে উঠল। সে নিঃশব্দে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নামাজ শেষ করে শায়লা মির্জা জায়নামাজ গুছিয়ে বিছানার দিকে এগোতে যাচ্ছিলেন। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক শব্দ, আম্মু। শব্দটা শুনেই তিনি থমকে গেলেন, যেন সময় থেমে গেছে। ধীরে ধীরে পেছন ঘুরে তাকালেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে শিশির, পাশে হিয়া। এক মুহূর্ত দেরি না করে শিশির এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আম্মু, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শায়লা মির্জার চোখ দিয়ে অঝোরো অশ্রু ঝরতে লাগলো। অনেকদিন পর, অনেক অপেক্ষার পর তার ছেলেটা তাকে আবার মা বলে ডাকলো। এই এক শব্দে যেন তার বুকের সব শূন্যতা ভরে গেল। সব কষ্ট, সব আফসোস এক মুহূর্তে গলে পানি হয়ে গেল। হঠাৎ শিশিরের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শায়লা মির্জা সেটা নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে দিলেন। এ ছেলে, কাঁদিস না। শিশির ভাঙা কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও আম্মু, আমি আর তোমাকে কষ্ট দেব না, সত্যি। শায়লা মির্জা নরম গলায় বললেন, কাঁদিস না বাবা, মা একটু অভিমান করেনি। সে পাপ করেছিল, তাই শাস্তি তো তারই প্রাপ্যই ছিল। আম্মু থাক, আর কিছু বলতে হবে না। মা কষ্ট পায়নি একটুও। তোরা ভালো আছিস, সেটাই অনেক। আর এত রাতে আমার কাছে আসা কি খুব দরকার ছিল? তুই জানিস না হিয়ার এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না। এ বলে তিনি হিয়াকে অন্য বাহুতে জড়িয়ে নিলেন। হিয়া গুটিসুটি হয়ে রইল। ঠিক তখনই শিশির মুখ বাঁকিয়ে বলল, আম্মু, আমার কি দোষ? তোমার বৌমাই তো আমাকে ঘুমাতে দেনি। সঙ্গে সঙ্গে হিয়া চোখ বড় বড় করে তাকালো। শিশির সেই দৃষ্টি দেখে আমতা আমতা করে বলল, অভাবে তাকিয়ে আছিস কেন? তুই তো এতক্ষণ ছাদে বসে দুল খাচ্ছিলি, এখন আবার আমাকে রাগ দেখাচ্ছিস? শায়লা মির্জা হেসে ফেললেন। হয়েছে, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। যা বলার কালকে বলিস। শিশির নিয়ে যাও ওকে। সাথে সাথে হিয়া সরে গিয়ে বলল, না না, তুমি আর চলে যাও। আজ মামা বাড়িতে নেই, তাই আমি আজ মামুনির সাথে ঘুমাবো। কথা শেষ হতে না হতে শিশির তাকে পাজাকুলা করে তুলে নিল। রুম থেকে বের হতে হতে বলল, যেদিন আমার লাশ খাটিয়ে উঠবে সেদিন অন্য কারোর সাথে থাকার কথা ভাবি। আমি বেঁচে থাকতে এক রাতও তোকে অন্য কারোর কাছে যেতে দেব না। আর অন্য কেউ মানে শুধু আম্মু ছাড়া আর কারো কাছে যাবি না। হিয়া গাল ফুলিয়ে রইল। সামান্য কথাকে সে কোথায় নিয়ে গেল। শিশির তাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দিল। ডিম লাইটের মৃদু আলোতে হিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছিল। শিশির নরম গলায় বলল, রাগ করছিস বউ? কোনো উত্তর নেই। বউ কথা বলবি না? কথা বল না বউ। হিয়া তবুও চুপ। শিশির এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, কথা বল না বউ, না হলে কিন্তু আমিও কাঁদবো। হিয়া আবার গাল ফুলিয়ে উত্তর দিল, আপনি মৃত্যুর কথা কেন বললেন? সেজন্যই আমার মিষ্টি বউ অভিমান করেছে। আচ্ছা, আর কখনো এমন কথা বলবো না। এবার একটু হাসি দে তো। তবুও হিয়া মুখ গোমড়া করে রইল। শিশির ধীরে ধীরে ঝুঁকে তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি মিষ্টি বউ। কথাটা কানে যেতেই হিয়া খিলখিল করে হেসে উঠল। শিশির কিছুক্ষণ তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে ধীরে ধীরে নিচে নেমে হিয়ার পেটের কাছে থেমে গেল। আলতো করে জামা সরিয়ে খুব যত্ন করে সেখানে একটা চুমু এঁকে দিল। তার চোখে তখন অদ্ভুত এক আলো, অবিশ্বাস, আনন্দ আর ভালোবাসার মিশ্র অনুভূতি। এই ছোট পেটের ভেতরেই তার অস্তিত্ব বেড়ে উঠেছে, যে একদিন তাকে বাবা বলে ডাকবে। শিশিরের বুক ভরে উঠল অজানা এক অনুভূতিতে। সে নরম গলায় বলল, বাবাই শোনা, মাম্মামকে কষ্ট দিও না প্লিজ। তোমার পাপ্পা কিন্তু তোমার মাম্মার কষ্ট একদম সহ্য করতে পারে না। শান্তভাবে থাকবে, ঠিক আছে? মায়ের সাথে একটুও দুষ্টামি করবে না। শিশিরের এসব কথায় হিয়া মৃদু হেসে ফেলল। শিশির আবার নিচু গলায় বলল, বাবাই শোনা, তোমার বাবা আজ একটু উন্মাদ হয়ে গেছে, তাই তোমার মাম্মামকে এখন আমার খুব কাছে চাই। এতটা কাছে যেন তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিশে যায়।
তবে ভয় পেও না, তোমাকে একটুও কষ্ট দেব না, প্রমিস। এরপর তার দৃষ্টি ধীরে ধীরে হিয়ার চোখে এসে থামলো। হিয়া অকারণে একটু নার্ভাস হয়ে গেল, শুকনো ঢুক গিলল। শিশির নরম গলায় জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছিস? হিয়া চুপ করে রইল। শিশির তার চিবুক আলতো করে তুলে ফিসফিস করে বলল, আমার উপর ট্রাস্ট করতে পারিস না? তা নয়, তাহলে ভয় পাচ্ছিস কেন? বেবির কিছু হবে না তো? শিশির মৃদু হেসে বলল, আমার বাবাই শোনা এতটা দুর্বল না। ওর বাবা যতই উন্মাদ হোক ও একদম ঠিক থাকবে। সত্যি? তারপর একটু দুষ্টু গলায় বলে উঠল, এবার তোকে নিজের করে পেতে পারি তো? হিয়ার লজ্জায় মাথা নিচু করে ফেলল। শিশির ধীরে ধীরে তার মুখটা তুলে নিয়ে সারা মুখে অজস্র ভালোবাসা ভরে দিল তাকে। 2 বছর কেটে গেছে। এই 2 বছর অনেক কিছু বদলে গেছে। হিয়ার কোলে আলো করে এসেছে একটি কন্যা সন্তান, ছোট্ট মায়াবী সবার আদরের শশী। তার বয়স এখন 1.5 বছর। ছোট্ট শশীর বাবার প্রতি ভালোবাসা অদ্ভুত রকমের। শিশিরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারে না সে। বাবা একটু দূরে গেলে কান্না জুড়ে দেয়। এমনও দিন গেছে শিশির মেয়েকে কুলে নিয়ে অফিসের মিটিং করেছে। বাবা মানেই তার পৃথিবী। এদিকে নয়না তন্নি, তাদের জীবন বেশ সুখেই আছে। তন্নির প্রেগনেন্সি 7 মাস চলছে। দুজন বান্ধবী এক হলে আর রক্ষা নেই। হাসি গল্প দুষ্টমি সব মিলিয়ে একাকার। তাদের সেই আড্ডার শিকার হয় শিশির আর নয়ন। কোনোভাবে আলাদা করা যায় না ওদের। আজও তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, ভিডিও কলে তন্নির সাথে গল্পে মেতে আসতে হাসতে হাসতে যেন থামতেই পারছে না। আর এদিকে শিশির তার ছোট্ট শশীকে বুকে জড়িয়ে পুরো রুমে হাসছে। মেয়েটা আজ ঘুম আসছে না কিছুতেই। শিশিরের মুখে বিরক্তির ছাপ। একটা মানুষ কতক্ষণ ফোনে কথা বলতে পারে সেটাই 2 বান্ধবীকে না দেখলে সে কখনোই বুঝতো না। শেষমেশ হিয়া শিশিরের মুখ দেখে তাড়াতাড়ি কল কেটে দিল। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কেসে বলল, মেয়েটা ঘুম আসছে না? শিশির অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শশী ফেলফেল করে তাকিয়ে আছে। তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হিয়া সেই দৃশ্য দেখে মুচকি হাসলো। তারপর হাই তুলতে তুলতে বলল, ও হ্যাঁ, আমার মেয়ের বাপ। তোমার মেয়ের চোখে ঘুম না আসলেও তার মায়ের কিন্তু চোখে ঘুম অসম্ভব। তুমি মেয়ে ঘুম পাড়াও, আমি একটু ঘুমাই। এই বলে হিয়া বিছানার দিকে এগোতেই শিশির গর্জে উঠল, মিষ্টি, একদম বিছানায় যাবি না বললাম। হিয়া থেমে গেল, ভ্রুকুচকে বলল, কেন? শিশির কাঁদো কাঁদো গলায় বলল, আরে বউ, বুঝিস না কেন? তোকে পাওয়ার জন্য এই মনটা ছটফট করছে। প্লিজ আমার আম্মাটাকে একটু ঘুম পাড়িয়ে দে। হিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার আম্মা আমার কুলে আসবে না। তার বাবাকে পেলেই তাও মায়ের কথা ভুলে যায়। সো তোমার মেয়ে তুমি সামলাও। বউ, ঘুমিয়ে পড়িস না প্লিজ। তুই ঘুমিয়ে পড়লে আমাকে সামলাবে কে? জাস্ট একটু ওয়েট কর পাখি। পারবো না বলে চোখ বন্ধ করে ফেলল হিয়া। শিশির অসহায় হয়ে মেয়ের দিকে তাকালো। শশী তার বাবার চোখের ভাষায় কিছুই বুঝল না, বরং আরও হাসতে লাগলো। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মা ঘুমিয়ে পড় না। এত রাতে কে বাবা মায়ের প্রীতি বেগারা দেয় বলতো? তোর জন্য আরেকটা ভাই আনতে হবে না? সাথে সাথে শশী খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার চোখ বুঝে এলো। শিশির আলতো করে তাকে দোলনায় শুয়ে দিল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে 2 কদম এগোতে হঠাৎ করে শশী কেঁদে উঠল। শিশির আবার দৌড়ে গিয়ে মেয়েকে কুলে তুলে নিল। এই যে আবার শুরু হলো। মেয়ের 2 গালে আলতো করে চুমু খেয়ে শিশির অভিমান গলায় বলল, আমার আম্মা কিন্তু অনেক পচা হয়ে গেছে। বাবাকে তার বউয়ের কাছে যেতে দিচ্ছে না। এমন পচা মেয়ে আমি কি চেয়েছিলাম? শশী বড় বড় চোখ করে তাকিয়ে রইল বাবার দিকে। কিছুই বুঝল না, তবুও হাসল। হঠাৎ যেন কিছু মনে পড়তেই শিশির তাকে কুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সোজা গিয়ে শায়লা মির্জার হাতে মেয়েকে তুলে দিয়ে বলল, আম্মু, তোমার নাতনি কিন্তু বেশি ভালো না। আমাকে আমার বউয়ের কাছে ঘেঁষতে দেয় না। এভাবে চলে কিন্তু ওর আরেকটা ভাই লাগবে না। শায়লা মির্জা মুচকি হেসে উঠলেন। তার হাসি দেখে শশীও খিলখিল করে হেসে দিল। এই ছোট্ট মেয়েটার সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা আর দাদি। এই দুজনকে পেলেই তার পৃথিবী পূর্ণ। শিশির দ্রুত এগিয়ে এসে মা আর মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আম্মু, তোমার নাতনি তুমি সামলাও। আমি এখন আমার বউয়ের কাছে যাচ্ছি। এ বলে সে বিদ্যুৎ গতিতে রুমে ফিরে গেল। রুমে ঢুকে এক লাফে হিয়ার পাশে শুয়ে পড়ল সে। এক হাত দিয়ে তার কোমর জড়িয়ে গলায় মুখ গুজে নিল। কিন্তু হিয়া কোনো প্রতিক্রিয়া নেই। শিশির ধীরে বলে উঠল, এই বউ, ঘুমিয়ে পড়েছিস? কোনো উত্তর নেই। আরো কয়েকবার ডাকলো হিয়া নিশ্চুপ। শিশির দুষ্টু হাসলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে হিয়ার পেটে আলতো করে চিমটি কাটলো। সাথে সাথে হিয়া চোখ মেলে তাকালো। উফ! শিশির মুচকি এসে বলল, আমি জানতাম আমার বউ ঘুমায়নি। হিয়া রাগে মুখ করে বলল, চুপ করুন বেহায়া লোক, আমার কাঁচা ঘুম ভেঙে দিলেন। ওকে ফাইন,
এর পানিশমেন্ট হিসেবে আমাকে না হয় একটু বেশি ভালোবাসা দেয়। দেখেন হিয়া চোখ রাঙালো। প্লিজ দেখা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। শিশির ভ্রু তুলে দুষ্টু হাসি দিয়ে বলল, এখন তো চুমুই দেয়নি, তাহলে বেশি হলো কিভাবে? হিয়া লজ্জা আর রাগ মিশিয়ে তার দিকে তাকিয়ে রইল। শিশির ধীরে ধীরে তার কাছে ঝুঁকে এলো, চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক। আর হিয়া না চাইতেও ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। শিশির ধীরে ধীরে হিয়ার গলায় থুতনিতে গভীরভাবে চুম্বন কেটে ফিসফিস করল, ভালোবাসি বউ, আর আর অনেক অনেক ভালোবাসি। আর এবার আরেকটু গভীরভাবে ভালোবাসতে চাই জান, বেশি না, একটু, ঠিক যতটুকু আমাকে সামলানোর ক্ষমতা তোর আছে। শিশির আলতোভাবে হিয়ার চিবুকে চুমু দিয়ে আবারও ফিসফিস করে আওড়ালো, তুই জান রে আমার, জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে যা না রে সব বারণ। তুই জান রে আমার, জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে যা না রে সব বারণ।